সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশনের লাস্ট পর্যায়ে। আজকে যে দুটো বিষয় আলোচনা হবে, যে দুটো চ্যাপ্টার, ইকুইলিব্রিয়াম এবং কাইনেটিক্স, এখান থেকে দুটো কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। ভিডিওগুলো যদি প্রয়োজনে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। প্রথম কোশ্চেন সাম্যাবস্থা থেকে 2SO2 + O2 থেকে 2SO3 এর ডেলিজের মান নেগেটিভ দেওয়া আছে। তাহলে SO3 উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যাবে? তাহলে SO3 উৎপাদন বৃদ্ধি করা যাবে মানে বিক্রিয়াটিকে সম্মুখে নিয়ে যেতে হবে। আর বিক্রিয়াকে সম্মুখে নিয়ে যেতে গেলে আমরা যদি দেখি বিক্রিয়াটা তাপদায়ী বিক্রিয়া, মানে ডেলিজের মান নেগেটিভ দেওয়া আছে। ডেলিজের মান নেগেটিভ মানে তাপ উৎপন্ন হয়, সম্মুখে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তাহলে আমাকে সম্মুখে নিয়ে যেতে হলে উষ্ণতা কিন্তু হ্রাস করতে হবে, কারণ সাতেলো নীতি বলেছে উল্টো, মানে প্রশমিত যেতে হয়। উষ্ণতা বাড়ালে মানে যেদিকে তাপ কমবে সেদিকে হবে, চাপ বাড়ালে যেদিকে চাপ কমবে সেদিকে হবে। তাহলে এটাই হচ্ছে তাদের সাতেলো নীতির নিয়ম। তাহলে আমাদের যেহেতু এটা তাপদায়ী বিক্রিয়া, সমমুখী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাহলে সমমুখে বিক্রিয়া নিয়ে যেতে গেলে উষ্ণতা হ্রাস করতে হবে। আর চাপ দেখতে গেলে আমাকে কী দেখতে হবে? মোল সংখ্যা, গ্যাসীয় মোল সংখ্যা। আমাদের বাম দিকে মোল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3, ডান দিকে মোল সংখ্যা দেখতে পাচ্ছি 2। তাহলে বাম দিকের চাপটা বেশি, মোল সংখ্যা বেশি মানে চাপ বেশি, আর ডান দিকে চাপ কম। তাহলে চাপ সম্মুখী যাব মানে চাপ কমের দিকে যাব, অর্থাৎ আমাকে চাপ বাড়াতে হবে। তাহলে চাপ বাড়াতে হবে, উষ্ণতা হ্রাস করতে হবে। তাহলে হবে বি অপশান, উষ্ণতা হ্রাস এবং চাপ বৃদ্ধি। আবার একবার বলে দিচ্ছি, সাতেলো নীতি অনুযায়ী বাড়ালে কমের দিকে, কমালে বাড়ার দিকে হয়। তাহলে আমাকে SO3 উৎপাদন বাড়াতে হবে মানে সমমুখী বিক্রিয়ার দিকে যেতে হবে। তাহলে যেতে গেলে যেহেতু এটা তাপদায়ী বিক্রিয়া, তাপ উৎপন্ন হয় সমমুখী বিক্রিয়ায়, তাহলে উষ্ণতা হ্রাস করলে সমমুখী হবে। আর চাপ যদি দেখি বাম দিকের মোল সংখ্যা বেশি মানে চাপ বেশি, ডান দিকে মোল সংখ্যা কম, চাপ কম। তাহলে চাপ কমের দিকে যাব মানে চাপ বাড়াতে হবে। তাহলে উষ্ণতা হ্রাস এবং চাপ বৃদ্ধি। 1 বি। চলে আসে 2 কোশ্চেন, 2CO + O2 থেকে 2CO2 এর KP/KCর মান কত? কেপির সঙ্গে কেসি সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি ইন্টু RT⁴ এই ডেলএনজিটা বের করলেই উত্তর পেয়ে যাব। ডেলএনজি মানে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা। তাহলে এখানে গ্যাসীয় বিক্রিয়াজাত মোল সংখ্যা 2, CO2 আগে 2 রয়েছে, আর বাম দিকে মোল সংখ্যা রয়েছে 2 আর 1, মোট 3। তাহলে 2 থেকে 3 বাদ দিলে হবে -1। তাহলে ডেলএনজির মান -1। অতএব কেপি সমান কেসি ইন্টু RT⁻⁻1। তাহলে KP/KC সমান হবে RT⁻⁻1। তাহলে উত্তর হবে প্রথম অপশান 2 এ, RT⁻⁻1। চলে আসি পরের কোশ্চেন, A + 3B থেকে NC বিক্রিয়াটির সাম্য ধ্রুবক যদি L² মোল ইনভার্স 2 হয়, তাহলে N এর মান কত? তাহলে এখানে সাম্য ধ্রুবকের যে জেনারেল যে একক, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, যে গাঢ়ত্ব দিয়ে, যেটা হচ্ছে মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ΔNG। এটা তোমাকে মনে রাখতে হবে, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার ΔNG। তাহলে এখানে আমরা এই বিক্রিয়ার দিকে যদি আমরা তাকাই, এখানে সাম্য ধ্রুবকের এক দিয়ে আছে লিটার² মোল ইনভার্স 2, তাহলে এখানে ΔNGর মান হবে -2। আমরা জানি মোল লিটার ইনভার্স ΔNG হয়, আর এখানে দেওয়া আছে লিটার² মোল ইনভার্স 2, তাহলে আমরা ΔNGর মান পেয়ে যাব এখান থেকে -2। আর বিক্রিয়ার দিকে তাকিয়ে যে আমরা ΔNG কী করে পাবো? বিক্রিয়ার দিকে তাকালে ΔNG পাবো বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যা N মাইনাস বিক্রিয়ক মোল সংখ্যা 3 আর 1 4। তাহলে N - 4 সমান আমরা এখান থেকে পেলাম, একক থেকে পেলাম -2। আমরা বিক্রিয়া থেকে ΔNG পেলাম N - 4, আর একক থেকে ΔNG পেলাম -2। তাহলে N - 4 সমান -2, তাহলে N সমান হবে 2। তাহলে হবে 3 বি অপশান 2। 4 কোশ্চেন, N2 গ্যাস + O2 গ্যাস থেকে 2NO গ্যাস বিক্রিয়াটির কেপি সমান যদি 49 হয়, তাহলে নিচের বিক্রিয়াটার কেপি কত হবে? তাহলে প্রত্যেকটা বিক্রিয়ার দিকে তাকিয়ে দেখতে হবে বিক্রিয়াটা কী পরিবর্তন হয়েছে। বলে রাখি, বিক্রিয়াটা যদি মোল সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে সাম্য ধ্রুবক বর্গমূল হবে। আর বিক্রিয়াটির যদি মোল সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, তাহলে সাম্য ধ্রুবক স্কোয়ার হয়ে যাবে। আর বিক্রিয়াটা যদি উল্টে লেখা হয়, সাম্য ধ্রুবক 1/, হয়ে যাবে। তা যেরকম বিক্রিয়াটাকে পরিবর্তন করা হবে, সাম্যাবস্থাকে পরিবর্তন করা হবে, সাম্য ধ্রুবকের মানও সেই রকমভাবে পরিবর্তন হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটা দেওয়া আছে N2 গ্যাস O2 গ্যাস থেকে 2NO গ্যাস। এখানে আমরা
যে বিক্রিয়া চেয়েছে কেপির মান সেখানে দেখছি মোল সংখ্যা অর্ধেক হয়ে গেছে, আর মোল সংখ্যা অর্ধেক গেছে মানে বর্গমূল হবে, তাহলে দেওয়া আছে কেপির মান 49 হয়ে যাবে এখানে 49-এর বর্গমূল মানে √ওভার এর 49 মানে 7, তাহলে 4-এর হবে বি। চলে আসি 5-এর কোশ্চেন, প্রদত্ত কোন সাম্যাবস্থাটি চাপের দ্বারা প্রভাবিত হয় না। তাই চাপের দ্বারা প্রভাবিত হবে না মানে উভয় দিকে মানে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের মোল সংখ্যা সমান মানে চাপ সমান, সেই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের দ্বারা প্রভাবিত হবে না। যেহেতু দুদিকেই যদি বিক্রিয়া মানে চাপ সমান হয় তাহলে সেই সাম্যাবস্থা কখনো চাপের দ্বারা প্রভাবিত হবে না। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে তার বাম দিকে এবং ডান দিকের মোল সংখ্যা সমান আছে কিনা, গ্যাসীয় মোল সংখ্যা যদি সমান থাকে তাহলে আমরা বলে দেব যে চাপ সমান, তাই চাপের দ্বারা প্রভাবিত হবে না। তাহলে আমরা প্রথমটা দিকে যদি তাকাই, বাম দিকে গ্যাসীয় মোল সংখ্যা বেশি 3, 1, 4, ডান দিকে 2, তাহলে এটা হবে না, চাপের দ্বারা প্রভাবিত হবে এটা। CO2 গ্যাস 3H2 গ্যাস, বাম দিকে মোল সংখ্যা বেশি ডান দিকে মোল সংখ্যা কম, তো এটাও চাপের দ্বারা প্রভাবিত হবে। PCl5 গ্যাস, বাম দিকে মোল সংখ্যা 1 ডান দিকে মোল সংখ্যা 2, এটাও চাপের দ্বারা প্রভাবিত হবে। কিন্তু ডি অপশানে দিয়ে দেখাও কার্বন সলিড, কার্বন কিন্তু সলিড গ্যাস নয়, তাহলে এটা ধরবো না, আমরা দেখবো না। বাম দিকে গ্যাসীয় মোল সংখ্যা 1 O2 1 আর ডান দিকে CO2 মোল সংখ্যা 1, তাহলে বাম দিকেও গ্যাসীয় মোল সংখ্যা 1 ডান দিকেও গ্যাসীয় মোল সংখ্যা 1, তাহলে উভয় দিকে চাপ সমান হওয়ার কারণে এই বিক্রিয়াটা চাপের দ্বারা প্রভাবিত হবে না, এই সাম্যাবস্থা চাপের দ্বারা প্রভাবিত হবে না। তাহলে ওটা সঠিক উত্তর হবে 5-এর ডি। চলে আসি 6-এর কোশ্চেন, N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস থেকে 2NH3 গ্যাস বিক্রিয়াটি পশ্চাৎমুখী হবে কখন। তাহলে মানে QC হচ্ছে বিক্রিয়া কোশেন্ট আর KC হচ্ছে সাম্যধ্রুবক। QCর মান যদি গ্রেটার দেন KC হয় মানে বিক্রিয়া কোশেন্ট মানে যে কোনো অবস্থায় মানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা এই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব, আর সাম্যধ্রুবক মানে সাম্যাবস্থায় বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। তাহলে এখানে আমরা QCর মান যদি বেশি হয় KCর তুলনায় তাহলে সাম্যাবস্থায় পৌঁছাতে হলে বিক্রিয়াটিকে পেছনের দিকে আসতে হবে। তাহলে এখানে জিজ্ঞেস করছে বিক্রিয়াটি পশ্চাৎমুখী কখন হবে, যদি QC গ্রেটার দেন KC হয়। আর যদি QCটা লেস দেন হতো তাহলে কিন্তু বিক্রিয়াটি সামনের দিকে এগিয়ে কিন্তু সাম্যাবস্থায় পৌঁছাতো। আর যদি QC এবং KC সমান হয় তাহলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় রয়েছে। তো এইভাবে আমরা চেনার উপায় সাম্যাবস্থায় রয়েছে কি নেই, তো এইভাবে আমরা পেয়ে যাব। পরের হচ্ছে নিচের কোনটি বন্ড স্টেট অ্যাসিড এবং ক্ষারক উভয় হিসেবে কাজ করে। তাহলে বন্ড স্টেট অ্যাসিড মানে যারা H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড, বন্ড স্টেট অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করে তারা বন্ড স্টেট ক্ষারক। তাহলে আমরা বন্ড স্টেট অ্যাসিড এবং ক্ষারক হিসেবে কাজ করবে আমরা যদি বলি মানে আমরা তাহলে আমরা কি দেখতে পাবো ওই বি অপশান। কেন দেখো বি অপশানে HCO3- ও একটা H+ ছাড়লে CO3 2- হতে পারে, আবার একটা H+ গ্রহণ করলে H2CO3 হতে পারে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম হয় একটা হবে, যে কোনো একটা হবে, কিন্তু দুটো একসঙ্গে হতে পারে না। বন্ড স্টেট অ্যাসিড ও বন্ড স্টেট ক্ষারক দুটো হিসেবে কাজ করতে পারে না, কারণ আমরা জানি এই H2CO3 একটা দ্বিক্ষারী অ্যাসিড, ও যেহেতু H+ গ্রহণ করলে H2CO3 হয়ে যাবে, আবার H+ ছেড়ে দিলে আবার হয়ে যাবে CO3 2- হয়ে যাবে। তাহলে এই কারণে এটা হচ্ছে বন্ড স্টেট অ্যাসিড এবং বন্ড স্টেট ক্ষারক উভয় হিসেবে কাজ করতে পারে। 8-এর কোশ্চেন, 25 ডিগ্রি উষ্ণতায় 10⁻⁸ মোল KOH pH কত হবে। তাহলে 25 ডিগ্রি উষ্ণতায় যে আমরা দেওয়া আছে আর 10⁻⁸ মোল KOH pH যদি আমরা বের করতে চাই, আমরা বলেছিলাম এর আগেও 10⁻⁸ 10⁻7 মানে যত গাঢ়ত্ব কম হবে তখন জলেরও যে H+ এবং OH- রয়েছে তাদেরও কিন্তু আমরা ধরতে হয় বলেছিলাম। সেই কারণে আমরা 10⁻⁸ মোলার KOH pH যেটা বেরোবে সেটা হবে 6.98, যেরকম এই 10⁻⁸ মোলার H+ pH বলেছিলাম 6.98। এখানে যদি KOH রয়েছে তাহলে OH- থাকবে, তাহলে POH পাবো, তাহলে POH যেটা হবে 6.98। এবার আমাকে কিন্তু জানতে যে POH নয় pH, আর আমরা জানি কি 25 ডিগ্রি উষ্ণতায় pH এবং POH এর যোগফল হচ্ছে 14, pH এবং POH এর যোগফল হচ্ছে 14। যেহেতু আমাদের POH এর মান আমরা পেয়েছি 6.98, তাহলে আমাদের pH এর মান হবে 14 থেকে যদি আমরা বাদ দিয়ে দেই 7.02, তাহলে হবে 8-এর বি অপশান। আরেকবার বলে দিচ্ছি 10⁻⁸ মোলার KOH এর POH হবে আমরা 6.98, যেহেতু জলেরও OH- আমরা ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি মানে গাঢ়ত্ব কম বলে। আর pH জানতে গেলে আমাকে 14 থেকে বাদ দিতে হবে, কেন 25 ডিগ্রি উষ্ণতায় pH এবং POH এর যোগফল হচ্ছে 14। তো
তাহলে এইখানে যেটা উত্তর হবে 7.02। চলে আসে 9 কোশ্চেন, CF2 দাব্যতা √3 হলে দাব্যতা গুণফল কত হবে। তাহলে দাব্যতা √3 মানে আমরা যদি CF2কে আমরা বিশ্লেষণ করি CA2 প্লাস 2M মাইনাস, তাহলে CF2 দাব্যতা যদি √3 হয় তাহলে CA প্লাসের দাব্যতাও √3, আর 2M মাইনাসের দাব্যতা হবে 2√3, কারণ একটা CF2 থেকে দুটা M মাইনাস পেয়েছি, তাহলে তার তো এখানে হবে 2√3। এবারে দাব্যতা গুণফল সমান কী হবে, CA2 প্লাসের গাঢ়ত্ব ইন্টু M মাইনাসের গাঢ়ত্বের স্কোয়ার, CA2 প্লাসের গাঢ়ত্ব ইন্টু M মাইনাসের গাঢ়ত্বের স্কোয়ার। তাহলে আমরা CA2 প্লাসের গাঢ়ত্ব আমরা পেয়েছি √3, আর M মাইনাসের গাঢ়ত্ব পড়ছি 2√3, তার আবার স্কোয়ার, তাহলে 2√3 স্কোয়ার করলে 2 2 4, আর 4 আর √3 3, তাহলে 4 3 হবে 12, আর CA2 প্লাসের সামনে √3 ছিল, তাহলে 12√3। আবার বলছি CA2 প্লাসের দাব্যতা হচ্ছে √3, আর M মাইনাসের দাব্যতা 2√3, তার স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার করে সরল করলে যেটা আসবে 12√3। তাহলে হবে সঠিক উত্তর হচ্ছে ডি অপশান 9। 10 কোশ্চেন, CH3COON এর জলীয় দ্রবণের পিএইচ কত। তা জলীয় দ্রবণের পিএইচ জানতে গেলে যেটা আমরা বুঝতে পারবো 7-এর বেশি না কম, সেটা জানতে গেলে কী করে সবাই দেখব যে CH3COOHকে যখন জল দেবো তাহলে অ্যাকচুয়ালি কী তৈরি হবে, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, আর Na থেকে NaOH, মানে Naটা এসছে NaOH থেকে, আর CH3COOH এসছে CH3COOH থেকে। CH3COOH হচ্ছে মৃদু অ্যাসিড, আর NaOH হচ্ছে তীব্র ক্ষার। CH3COOH হচ্ছে মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, আর Na হচ্ছে তীব্র ক্ষার। যেহেতু মিশ্রণটা তাহলে প্রকৃতি কেমন হবে, ক্ষারীয় হবে, যেহেতু তীব্র ক্ষার রয়েছে মৃদু অ্যাসিড রয়েছে, তাহলে মিশ্রণটার প্রকৃতি হবে ক্ষারীয়, আর ক্ষারীয় হয়ে মানে পিএইচের মান 7-এর থেকে বেশি হবে। তাহলে আমরা যদি দেখি 7-এর থেকে বেশি কোনটা রয়েছে, 9 হবে, 14 নিশ্চয়ই হবে না, 14 মানে একবারে মানে পিএইচের মান অনেক বেশি, একবারে ক্ষারীয়, সেটা হবে না, এটা পিএইচের মান হবে 7-এর থেকে বেশি, মানে 9 যেটা মান রয়েছে, অর্থাৎ 10-এর C। চলে আসি 11 কোশ্চেন, জলীয় দ্রবণে AgCN-এর দাব্যতা বৃদ্ধি পাবে যখন কি করলে। এই AgCN যে কোনো ইয়েতে মানে যৌগের দাব্যতা হ্রাস পায় যদি সম আয়নযুক্ত তড়িৎ বিশ্লেষ্যকতা যোগ করা হয়। কেন? সম আয়ন থাকার কারণে ওটা কিন্তু বিপরীতমুখী বিক্রিয়া হবে লাসেতার নীতি অনুযায়ী, ফলে দাব্যতা কিন্তু হ্রাস পায়। কিন্তু AgCN-এর ক্ষেত্রে দাব্যতা বৃদ্ধি পায় একটা কারণে, ওটা যদি KCN যোগ করি, KCN যোগ করলে AgCN-এর সঙ্গে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে, K2AgCN-এর হোল টু গঠন করে, যেই কারণে কিন্তু দাব্যতা বৃদ্ধি পায়। জেনারেলি কোনো যৌগের মানে কোনো মানে কী বলে AgCN যে যৌগ বা যে কোনো যে যৌগের ক্ষেত্রে যখন সাম্যাবস্থায় থাকবে, তার সঙ্গে যখন আমরা কোনো তড়িৎ বিশ্লেষক যোগ করব যার মধ্যে সম আয়ন রয়েছে, যেরকম AgCN-এর মধ্যে CN মাইনাস আর KCN-এর মধ্যে CN মাইনাস রয়েছে, এরকম সম আয়ন থাকলে জেনারেলি কী হয়, দাব্যতা হ্রাস পায়। লাসেতার নীতি তাই বলছে, আয়ন সংখ্যা CN-এর গাঢ়ত্ব বেড়ে গেলে তাহলে বিপরীতমুখী বিক্রিয়া হবে, এটা হয়। কিন্তু ব্যতিক্রম রয়েছে, যেরকম যেটা AgCN-এর সঙ্গে যখন KCN যোগ করব, এটা কিন্তু জটিল যৌগ গঠন করে ফেলে, ফলে ডান দিকে বিক্রিয়াটা ফরওয়ার্ড হয়, K2AgCN-এর হোল টু গঠন করে, সেই কারণে দাব্যতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এটার 11 উত্তর হবে KCN। চলে এসে 12 কোশ্চেন, কোনটি বাফার দ্রবণ। বাফার দ্রবণ কী হয়, মৃদু অ্যাসিড এবং তার লবণের মিশ্রণটা বাফার দ্রবণ হয়, মৃদু অ্যাসিড এবং তার লবণ, বা মৃদু ক্ষার এবং তার লবণ হয়। তো এইগুলো খুঁজতে হবে, যেখানে যেহেতু অ্যাসিড এবং ক্ষার মিশ্রণ দেওয়া আছে, তোমাকে দেখতে হবে কোথায় অ্যাসিডও রয়েছে লবণ, মৃদু ক্ষার রয়েছে মৃদু তার লবণ রয়েছে, মৃদু অ্যাসিড রয়েছে তার লবণ রয়েছে। তাহলে আমরা যদি প্রথম এর অপশানের দিকে তাকাই, 50 ml 0.1 মোলার NaOH আর 25 ml অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এখানে যদি আমরা 25 ml অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে 25 ml NaOH লবণ তৈরি করলো CH3COON, আর ক্ষার পড়ে থাকলো 25 ml NaOH, কিন্তু NaOHটা কিন্তু মৃদু ক্ষার নয়, তীব্র ক্ষার। তাহলে মৃদু ক্ষার এবং তার লবণ হলে তবেই বাফার দ্রবণ হবে, কিন্তু এখানে তীব্র ক্ষার এবং তার লবণ, তাহলে এটা বাফার দ্রবণ হবে না। পরে যদি দেখি 100 ml 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড এবং 100 ml 0.1 মোলার NaOH, এরা পুরোপুরি সমান আয়তন রয়েছে, ওরা শুধুই লবণ থাকবে, কোনো অ্যাসিডও থাকবে না। সি অপশানের দিকে যদি তাকাই, 100 ml 0.1 মোলার HCl আর 200 ml NaOH, তাহলে আমরা দেখি 100 ml এর সঙ্গে HCl-এর সঙ্গে 100 ml NH4H বিক্রিয়া করে NH4Cl লবণ গঠন করবে, আর 100 ml কিন্তু 0.1 NH4OH পড়ে থাকে, তাহলে এটা NH4OH মৃদু ক্ষার এবং তার লবণ থাকছে NH4Cl।
তাহলে এই দ্রবণটা কিন্তু বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। কেন? এখানে দেখো 100 ml একসঙ্গে 100 ml অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি হলো, আর 100 ml মৃদু ক্ষার পড়ে থাকলো NH4H। তাই এখানে মৃদু ক্ষার এবং তার লবণ যদি থাকে তাহলে সেটা হবে বাফার দ্রবণ। একই রকম যদি মৃদু অ্যাসিড এবং তার লবণ থাকতো তাহলে বাফার দ্রবণ হতো, তো সেটা কোনো ক্ষেত্রে পাচ্ছি না আমরা। তাহলে একবারে 12 হবে সি উত্তর। চলে আসছি রাসায়নিক গতিবিদ্যা থেকে। রাসায়নিক গতিবিদ্যা মানে বিশেষ করে ফার্স্ট অর্ডার রিয়াকশান থেকে অঙ্ক টঙ্ক থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান বা প্রথম অর্ডার বিক্রিয়ার একটা অঙ্ক। এটা অঙ্ক করতে গেলে দুটো সূত্র মাথায় রাখতে হবে। এক টি সমান 2.303 কে লগ A/A-X। এ হচ্ছে প্রারম্ভিক গাঢ়ত্ব, এক্স হচ্ছে বিক্রিয়া করেছে কত %। বসিয়ে দিলেই আমরা সময় বা মানে বিক্রিয়া হার ধ্রুবক পেয়ে যাব। তাহলে এখানে আর একটা অর্ধাজীবনকালের সম্পর্ক হচ্ছে T12 সমান 0.693/K। তাহলে এখানে 75% সম্পূর্ণ হতে 32 মিনিট সময় লাগবে। তাহলে টাইম দিয়েছে T32, 75% আমরা তাহলে 2.303/K লগ এর জায়গায় বসাবো 100%, 100, আর এক্সের জায়গায় বলো 75%। তাহলে বসিয়ে দিলে সরল করলে কে পাবো। আর সেখান থেকে 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে, মানে 50% অর্ধজীবনকাল। তাহলে আমরা T12 সমীকরণ বসিয়ে দেবো। T12 সমান 0.693/K। ওই যে কেটা যেটা পেয়ে গেলাম আগের সমীকরণ থেকে সেটা মানটা পুট করে দেবো। পুট করে দিলে সরল করলে যে মানটা আসবে 16 মিনিট। তাহলে প্রথম ক্রমের অঙ্ক করতে হলে দুটো সূত্রই মনে রাখতে হবে। একটা হচ্ছে T সমান 2.303/K লগ A/A-X, আর একটা অর্ধজীবনকালের সমীকরণ T12 সমান 0.693/K। দুটো সমীকরণ কাজে লাগিয়ে কোনো অঙ্ক করতেই হবে। দুইয়ের কোশ্চেন হচ্ছে 2A + B থেকে C + D বিক্রিয়াটি B এর গাঢ়ত্ব স্থির রেখে যদি এর গাঢ়ত্ব 3 গুণ করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়া যদি আমরা হার বের করি মানে তাত্ত্বিকভাবে, তাহলে R সমান হবে A²B। তাহলে এখানে বলছে বির গাঢ়ত্ব স্থির রেখে যদি এর গাঢ়ত্ব দ্বিগুণ, এর গাঢ়ত্ব 3 গুণ, তাহলে এর জায়গায় 3A যদি বলাই, আর 3 এর মাথায় স্কোয়ার ছিল, তাহলে 3A² বলে 3 স্কোয়ার মানে 9 গুণ হয়ে যাবে। তা এটা যদিও তাত্ত্বিক অনুযায়ী, এটা কোনো পরীক্ষালব্ধ নয়, তাত্ত্বিক অনুযায়ী আমরা কী করতে পারি, R সমান K × A² × B, কারণ এ যেহেতু 2A ছিল A² হবে, আর যেহেতু 3A করলাম 3² মানে 9 গুণ হয়ে যাবে। তাহলে উত্তর হবে 2 A। চলে আসে 3-এর কোশ্চেন। N2O5 থেকে একটা বিক্রিয়া দেওয়া আছে। N2O5 এর অন্তর্নিহিত হার দিয়ে দিয়েছে এত হলে NO2 উৎপন্ন হওয়ার হার কত আর বিক্রিয়া হার কত। তাহলে এই উৎপন্ন হওয়ার হার মানে বা অন্তর্হিত হওয়ার হার মানে সামনে মূল সংখ্যা কোনো থাকবে না, আর যখন বিক্রিয়া হার থাকবে মূল সংখ্যা থাকবে। মূল সংখ্যাগুলো যেখানে বিক্রিয়াতে যেরকম লেখা আছে সেটা 1/, করে থাকবে। বিক্রিয়া হার যখন বলবো তখন এই মূল সংখ্যাগুলো 1/, করে লেখা থাকবে। আর যখন উৎপন্ন হওয়ার হার বা তোমার অন্তর্নিহিত হওয়ার হার যখন জিজ্ঞেস করবে মূল সংখ্যা কোনো থাকবে না, শুধুমাত্র গাঢ়ত্বের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। তাহলে আমরা যদি দেওয়া আছে N2O5 এর অন্তর্হিত হওয়ার হার দেওয়া আছে, তাহলে আমরা ওটার বিক্রিয়ার দিকে তাকালেই আমরা যদি বিক্রিয়াটা থেকে বের করি ডেল N2O5/T সমান দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে ডেল NO2/T মান। এবারে এখানে আমরা যদি সমান করি ডেল N2O5/T সমান, যদি আমরা টোটাল বিক্রিয়া হার দিয়ে প্রকাশ করি R সমান ডেল N2O5/T সমান সমান +½ ডেল NO2/T সমান 2 ডেল O2/T, মানে মূল সংখ্যা সবসময় 1/, হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা ডেল NO2/T যদি বের করতে যাই, 2টা গিয়ে NO2 অন্তর্নিহিত হওয়ার হারের সঙ্গে গুণ হয়ে যাবে। N2O5 এর যে অন্তর্হিত হওয়ার হার দেওয়া আছে সে তার সঙ্গে 2 গুণ হয়ে যাবে। কেন এই 2টা আমি রাখতে চাইছি না, আমার উৎপন্ন হওয়ার হার মানে মূল সংখ্যা থাকবে না। তাহলে ওই 2টা হাফ ছিল যেহেতু, ওই 2টা গিয়ে ওখানে গুণ হয়ে যাবে। তাহলে 6.25 সঙ্গে 2 গুণ হলে যেটা আসবে 1.25 × 10⁻²। আর বিক্রিয়া হার মানে দেখতে পাচ্ছি, বিক্রিয়া হার মানে দেখো যেটাই অন্তর্হিত হওয়ার হার N2O5 এর সেটাই বিক্রিয়া হার, কারণ তার মূল সংখ্যা ছিল না, এরও মূল সংখ্যা নাই। তাহলে অন্তর্হিত হওয়ার হার যেটা সেটাই বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়া হার হবে 6.25 × 10⁻³। তাহলে বিক্রিয়া হার হবে 6.25 × 10⁻³, আর NO2 উৎপন্ন হার হবে 1.25 × 10⁻²। আরেকবার বলে দিচ্ছি, অন্তর্হিত বা উৎপন্ন হার থাকলে মূল সংখ্যা থাকবে না, তাহলে মূল সংখ্যাগুলো ডান দিকে পাঠিয়ে দিতে হবে। আর যখন বিক্রিয়া হার থাকবে তখন মূল সংখ্যা থাকবে। তাহলে যেহেতু বিক্রিয়া হার চেয়েছে আর N2O5 এরও আমরা মূল সংখ্যা ছিল না, তাহলে বিক্রিয়া হার সেটাই হবে, যেটাই ছিল সেটাই হবে। আর NO2 উৎপন্ন হার কী হবে, 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এই হলে 3-এর A অপশান। চলে আসি 4-এর কোশ্চেন। বিক্রিয়ার হার ধ্রুবকের মান 1.5 × 10⁻³ সেকেন্ড ইনভার্স হলে বিক্রিয়ার ক্রম কত। তাহলে একক থেকে আমরা বিক্রিয়ার ক্রম বের করতে পারি। আমাদের জেনারেল এককের যে হার ধ্রুবকের যে একক সেটা আমাকে মাথায় রাখতে হবে, মোল 1 - n
লিটার n-1 সেকেন্ড ইনভার্স। এটা তোমাকে মনে রাখতে হবে। জেনারেলি যে কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের একক হচ্ছে মোল 1 - n লিটার n-1 সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোল এবং লিটার এখানে কোনোটাই নেই, সব কিছু জিরো হয়ে গেছে, তাহলে শুধু সেকেন্ড পড়ে আছে। তাহলে নিশ্চয়ই এনের মান 1 ছিল, এনের মান 1 ছিল, থেকে 1 থেকে 1 বাদ দিলে 0, আর কোনো জিনিসের পাওয়ারে 0 মানে থাকবে না 1, তাহলে নিশ্চয়ই ওটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এনের মান 1 মানে প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে 4-এর এ চলে আসে। 5-এর কোশ্চেন, এ প্লাস বি থেকে সি এই বিক্রিয়ার বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারে 1/4 গুণ হয়, আর এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার দ্বিগুণ হয়। তাহলে এখানে আমাকে দুটো সমীকরণ বানিয়ে, তিনটা সমীকরণ বানিয়ে নিতে হবে। আমাকে জেনারেলি ধরে নিতে হবে যে এর ক্রম এক্স, বির ক্রম ওয়াই, বির সাপেক্ষে। তাহলে আমি কি লিখবো, আর সমান কে ইন্টু এ টু দি বার এক্স বি টু দি বার ওয়াই। ক্রম জানি না, এক্স ওয়াই ধরে নিলাম। এবার যে দুটো সমীকরণ দিয়েছে এটা কি দিয়েছে, যে বিক্রিয়ার হার 1/4 গুণ কখন হবে, যদি এর বির গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়। তাহলে r/4 সমান কী হবে, কে ইন্টু এ যেরকম ছিল এ টু দি বার এক্স, আর বি হবে 2a টু দি বার ওয়াই, বির গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে। তাহলে এটা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো, আমরা কি পাবো যে 1/4 সমান 2 টু দি বার ওয়াই। দেখো 1/4 সমান 2 টু দি বার ওয়াই, কারণ আমাদের এ কেটে যাবে, এ টু দি বার এক্স কেটে যাবে, বি টু দি বার ওয়াই বি টু দি বার কেটে যাবে। তাহলে 2 টু দি বার ওয়াই সমান 1/4, আর 1/4 মানে 2 টু দি বার -2, 1/4 মানে 2 টু দি বার -2, তাহলে ওয়াই সমান হবে -2। তাহলে 20 সাপেক্ষে ক্রম পেয়ে গেলাম -2। একই রকম যে আরেকটা সমীকরণ দিয়েছে যে এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে মনে হবে দ্বিগুণ হবে বিক্রিয়ার হার, তাহলে 2r সমান হবে কে ইন্টু এ 2a টু দি বার এক্স আর বি টু দি বার ওয়াই। তাহলে এখানে কাটাকাটি হয়ে যাবে, বি যদি 2 নম্বর 3 নম্বরকে আমরা যদি 1 নম্বর দিয়ে ভাগ করে দিই কাটাকাটি হয়ে যাবে। তাহলে 2 সমান হবে 2 টু দি বার এক্স, তাহলে এক্স সমান হবে 1, তাহলে এর সাপেক্ষে ক্রম হচ্ছে 1 আর বির সাপেক্ষে ক্রম হচ্ছে -2। তাহলে বিক্রিয়ার হার সমীকরণ কী দাঁড়াবে, আর সমান কে ইন্টু এ আর বি টু দি বার -2। তাহলে প্রথম উত্তর 5-এর এ। 6-এর কোশ্চেন, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক নয়। তাই সঠিক নয় মানে যে লেখচিত্রগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছি অর্ধজীবনকাল গাঢ়ত্বের সঙ্গে নির্ভর করে না, সত্য। প্রথম ক্রম বিক্রিয়া অর্ধজীবনকাল গাঢ়ত্বের উপর নির্ভর করে না, এটাই সমান্তরাল লেখা বলে। তারপর বি অপশানে দেওয়া আছে বিক্রিয়কের গাঢ়ত্ব সময়ের সঙ্গে সঙ্গে কমছে, এটাও সত্য। তারপর দেওয়া আছে লগ A0/A ভার্সাস টি, এটাও সত্য, কারণ এখানে দেখতে পাই উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে A0/A এর মান বাড়বে। আর ডিতে দেখতে পাচ্ছি যে অর্ধজীবনকাল কিন্তু গাঢ়ত্বের বাড়ার সঙ্গে কমছে, প্রথম ক্রমের ক্ষেত্রে কিন্তু গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না, তাহলে ওটাই হচ্ছে ভুল উত্তর, তার মানে এখানকার সঠিক নয়। তাহলে 6-এর হবে ডি। চলে আসে 7-এর কোশ্চেন, H2 প্লাস Br2 থেকে 2Br, এখানে কে আর এর মান দেওয়া আছে কে ইন্টু H টু দি বার 1 বি টু দি বার হাফ। তাহলে কোনটি সত্য, তাহলে সত্য বলতে এখানে ক্রম কত জিজ্ঞেসে, ক্রম যেখানে আমি যদি বের করি এখানে ক্রম হবে H2-র 1 আর Br2-র হাফ, তাহলে 1 আর হাফ যোগ করলে 3-এর 2 ক্রম হবে। আর আণবিকতা কত হবে, কারণ আণবিকতা হচ্ছে বিক্রিয়া সংগঠিত হতে গেলে যে কত মোল লেগেছে, তাহলে এখানে H2 1 মোল লেগেছে, Br2 1 মোল লেগেছে, তাহলে 2, আণবিকতা হবে 2 আর বিক্রিয়া ক্রম হবে 3-এর 2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়ার ক্রম দ্বিতীয়, এটা ভুল। দ্বিতীয়টা আণবিকতা 3-এর 2, এটাও ভুল। তৃতীয়টা বিক্রিয়াটি একাধিক ধাপে সংগঠিত হয়, আর ডিটা হচ্ছে বিক্রিয়ার ক্রম 1-এর 2, তাহলে ডিটাও হবে না, তাহলে সিটাই সঠিক উত্তর। সঠিক উত্তর এটা হলো কেন, দেখো এখানে যদি আমরা তাত্ত্বিক অনুযায়ী বিক্রিয়া হার বানাতাম তাহলে হতো কি H টু দি বার 1 Br টু দি বার 1 হয়নি, হয়ে পরীক্ষা লব্ধটা কী হয়েছে, Br টু দি বার হাফ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই এই বিক্রিয়াটা একটা ধাপে হয়নি, অনেকগুলো ধাপে হয়েছে বলে তার যেটা ধীরগতি সম্পন্ন ধাপ, সেই ধাপটার ক্ষেত্রে এরকম ছিল বলে এরকম বিক্রিয়ার ক্রম এসছে, এরকম বিক্রিয়া হার এসছে। তাহলে এই কারণে এই বিক্রিয়াটা একাধিক ধাপে সংগঠিত হয়, অর্থাৎ জটিল বিক্রিয়া। তাহলে যে বলে রাখি যে বিক্রিয়া একাধিক ধাপে সংগঠিত হয় বা জটিল বিক্রিয়া হয় তার ক্ষেত্রে পরীক্ষালব্ধ যে হার সমীকরণ তাত্ত্বিকের সঙ্গে মিল হবে না। যদি একটা ধাপে সংগঠিত হয় তাহলে সেটাই তার ক্ষেত্রে পরীক্ষালব্ধ বিক্রিয়া হার এবং তাত্ত্বিক বিক্রিয়া হার একই হবে। তাহলে এখানে 7-এর হবে সি। 8-এর কোশ্চেন, একটা বিক্রিয়ার বেগ হার ধ্রুবক বা বেগ ধ্রুবকের মান দেওয়া আছে, 2 গ্রাম থেকে 0.2 গ্রাম বিক্রিয়ক পদার্থে পৌঁছাতে কত সময় লাগবে। তাহলে টি সমান বসাবো, টি সমান 2.03/k লগ a/a - x। তাহলে আমরা বসিয়ে দেবো টির মান মানে কে এর মান বসিয়ে দেবো, আর লগ 2 A0-র জায়গায় 2 বসাবো, এর জায়গায় 2.2 বসাবো, সরল করলে যেটা কাটাকাটি করলে মান আসবে 500 সেকেন্ড। তাহলে 8-এর এ। চলে আসি 9-এর কোশ্চেন, প্রতি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে যদি বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়, আমরা জানি 10 ডিগ্রি উষ্ণতা বাড়ালে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়, তাহলে 50 ডিগ্রি উষ্ণতা বাড়াতে কত গুণ হয়ে যাবে। তাহলে 50 উষ্ণতা বাড়ছি মানে
2^5 হবে, কারণ 10 ডিগ্রিতে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 50 ডিগ্রিতে মানে 5 গুণ বেড়েছে, তাহলে 2^5 হবে, তাহলে 2^5 মানে 32 গুণ হবে, তাহলে 9 হবে বি। চলে আসে 10-এর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া থেকে বিক্রিয়া হার যেটা বানিয়েছে আর সমান কে ইন্টু Cl2 আর H2S। কিন্তু আমরা যে বিক্রিয়ার দিকে যদি তাকাই, সেখানে আমরা যদি দেখাই নিচের বিক্রিয়া দুটো কৌশল দেওয়া আছে। 1 নম্বর কৌশলে Cl2 প্লাস H2S প্লাস H প্লাস দিয়ে দেওয়া আছে, একটা ধীর গতি সম্পন্ন দেওয়া আছে, আর তারপরে দ্রুত গতি সম্পন্ন দেওয়া আছে। আর 2 নম্বর কৌশলে প্রথমটা দ্রুত গতি সম্পন্ন দেওয়া আছে, তারপরে ধীর গতি সম্পন্ন দেওয়া আছে। এবারে আমরা বিক্রিয়া হারের দিকে যদি তাকাই, হারের দিকে তাকালে দেখতে আমরা বলে রাখি, বলেছিলাম একটু আগে, যে যেটা ধীর গতি সম্পন্ন ধাপ হবে সেখান থেকেই বিক্রিয়া হারটাই পরীক্ষালব্ধ হারটাই পাওয়া যাবে। দেখো এখানে যে বিক্রিয়ার পরীক্ষালব্ধ হারটা দেওয়া আছে সেটার দিকে তাকালে আমরা দেখতে পাবো কোনটা ধীরগতি সম্পন্ন ধাপ রয়েছে। দেখো প্রথম দুটো কৌশলের মধ্যে কোন ধীরগতি সম্পন্ন ধাপের সঙ্গে এই বিক্রিয়া হারের মিল কোনটা রয়েছে। তাহলে আমরা যদি প্রথমটার দিকে তাকাই, প্রথম কৌশলের দিকে তাকাই, সেখানে দেখো বাম দিকে রয়েছে Cl2 এবং H2S, আর সেটাই বিক্রিয়া পরীক্ষালব্ধ বিক্রিয়া হারে দেওয়া আছে। তাহলে আর ধীরগতি সম্পন্ন হতে হবে, দ্রুতগতি সম্পন্ন থেকে কোনো বিক্রিয়া হার নির্ণয় করা হয় না, সবসময় ধীরগতি সম্পন্ন ধাপ থেকে বিক্রিয়া হার নির্ণয় করা হয়। তাহলে প্রথমটা ধীরগতি সম্পন্ন ধাপ এবং দ্বিতীয়টা যদি ধীরগতি সম্পন্ন ধাপ দেখি, তাহলে দুটোর মধ্যে কোনটার সঙ্গে পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের মিল রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কৌশলের সঙ্গে পরীক্ষালব্ধ হারের মিল রয়েছে। তাহলে শুধুমাত্র সঠিক উত্তরটা হবে শুধুমাত্র 1। তাহলে বিক্রিয়ার কৌশল একটাই হচ্ছে সঠিক কৌশল, তাহলে 10-এর হবে বি। এখানেই আমাদের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়া হলো, সবারই খুবই প্রয়োজনীয় লাগবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি প্রয়োজনীয় লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।